আজকের গল্পটি নির্বাণ নির্ভয় নোটবুক নামক অরিজিনাল সিরিজ থেকে নেওয়া। গল্পের লেখক এবং পরিচালক উজান সেনগুপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোন রহস্য। আচ্ছা দাদা, ওই পেছনের টেলিফোনটা কত পড়বে? দোকানদার পান চেবোতে চেবোতে খবরের কাগজটা নামিয়ে বললেন, 3000। একটু কম করে দিন না প্লিজ। আড়াই দিই। ঠিক আছে, দিন। আমি অ্যান্টিক টেলিফোনটা ভালো করে কাগজে মুড়ে আমার ঝোলা ব্যাগে ঢুকিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাবা আজকে বাড়িতে নেই। বাকি দিনটা কি করা যায় সেই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তুমুল জোরে বৃষ্টি নেমে গেল। ছাতা মাথায় দিয়ে ফেরার পথে পাঁচুদার পাড়া বিখ্যাত আদা দেওয়া চা আর একটা সিগারেট খেয়ে বাড়ি ঢুকলাম। ব্যাগ থেকে টেলিফোনটা বের করে শোয়ার ঘরে স্টাডি টেবিলের ওপর রাখলাম। তারপর চেয়ারে বসে নিজের ভয়েস রেকর্ডারটা হাতে নিয়ে রেকর্ড টিপে দিলাম। ডেট 3rd August 2005, টাইম 7 PM, নির্বাণ নোটবুক এন্ট্রি 37. Today I purchased an antique candlestick telephone from a curio store in my city. By the looks of it and the information given to me by the seller, the telephone seems to be at least 80 years old. টেলিফোনের রিসিভার এবং সেটাকে ঝুলিয়ে রাখার জন্য যেই সুইচবুকটা আছে, দুটোই গাঢ় বাদামি রঙের। টেলিফোন শাফট বা হাতলের রঙও এক। বেসের রং সোনালি ছিল, এখন সোনালি রঙটা একটু ফিকে হয়ে গেছে। ট্রান্সমিটার বা মাউথপিসের রঙও ফিকে সোনালি। টেলিফোনের তলায় লেখা ওটার মডেল নাম্বার, আর বেসের ওপর ছোট্ট করে খোদাই করা দুটো ইংলিশ লেটার NR। এটা টেলিফোনের আসল মালিকের ইনিশিয়ালস বা আদ্যাক্ষর হতে পারে। তাছাড়া টেলিফোনের আর কোনো সেরম বিশেষত্ব এক্ষুনি চোখে পড়ছে না। এই বলে রেকর্ডার বন্ধ করলাম। টেলিফোনটা নিয়ে ভালো করে রিসার্চ করার চেষ্টা করতে হবে। এত বছরের পুরনো জিনিস, কত যে গল্প জড়িয়ে আছে কে জানে। আমার ওই এনার নিয়ে খুব কৌতূহল। আর মজার ব্যাপার হলো, আদ্যাক্ষরগুলো আমার নাম নির্বাণ রায়ের সাথেও মিলে যায়। কিন্তু এই আসল এনার কে? যাই হোক, এখন টেলিফোনটা আমার। টেলিফোনটার দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল। ডিনার করে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল একটা আওয়াজে। টেলিফোনের আওয়াজ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সময় রাত 3টে। এত রাতে কে ফোন করেছে? আওয়াজ শুনে বুঝলাম এটা বাড়ির ল্যান্ডলাইন টেলিফোন না। আওয়াজ আসছে স্টাডি টেবিলে রাখা আমার কেনা অ্যান্টিক টেলিফোন থেকে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো রকমের সাহস জড়ো করে খাট থেকে উঠে গিয়ে টেলিফোনের রিসিভারটা কানে দিয়ে বললাম, হ্যালো। কোনো উত্তর পেলাম না, শুধু শুনতে পেলাম একটা ভীষণ চঞ্চল নিঃশ্বাসের আওয়াজ। আমি ভীষণ ভয় পেয়ে রিসিভার নামিয়ে দিলাম। টেলিফোনের কোনো কানেকশন করা নেই, তাছাড়া জিনিসটা অনেক পুরনো। ফোন আসার কোনো উপায় নেই। এটা কি করে হলো? আমি থতমত অবস্থায় টেবিলের পাশে রাখা চেয়ারে বসে রইলাম। বসে বসে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল বাবার ডাকে। বাবা বাড়ি ফিরেছে। পুরো ঘটনাটাকে স্বপ্ন বলে ধরে নিয়ে বাইরের ঘরে গেলাম বাবার সাথে দেখা করতে। বাবা সিঙ্গারা নিয়ে এসছে। সিঙ্গারার সাথে চা খেতে খেতে শোয়ার ঘর থেকে টেলিফোনটা নিয়ে এলাম বাবাকে দেখানোর জন্যে। টেলিফোনটা দেখে বাবার মুখটা কিরম শুকিয়ে গেল। বাবা জিজ্ঞেস করলো, এটা কোত্থেকে পেয়েছিস তুই? এই তো কাল কিউরিওর দোকান থেকে কিনে এনেছি। ভালো না দেখতে? এটা ফেরত দিয়ে আয় এক্ষুনি। সে কি, কেন? এরপর বাবা আমাকে আমার ঠাকুরদার গল্প বলল। আমার ঠাকুরদাকে নিয়ে এই বাড়িতে কথা বলা বারণ, ছোট থেকে তাই শুনে আসছি। তাই আর কখনো জিজ্ঞেসও করিনি ঠাকুরদাকে নিয়ে। আর কেন কথা বলা বারণ সেটাও জানি না। আমি যখন ছোট ছিলাম আমরা থাকতাম পূর্ব বর্ধমানে, দেবীপুর বলে একটা গ্রামে। আমার বাবা মানে তোর ঠাকুরদা খুব একটা ভালো মানুষ ছিলেন না। আমি বড় হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। কলকাতায় এসে
নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করি। তোর মা জানতো তোর ঠাকুরদার কথা, আর আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোর ওনার বিষয়ে জানার কোনো দরকার নেই। আর আমিও চেয়েছিলাম ওই জীবনটা ভুলে যেতে। আমি বাড়ি ছাড়ার সময় বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসেছিলাম বিক্রি করে কিছু টাকা রোজগার করার জন্য। তার মধ্যে এই টেলিফোনটাও ছিল। এই টেলিফোনের সাথে অনেক অনেক খারাপ ঘটনা জড়িয়ে আছে। তোর এটা এক্ষুনি ফেরত দিয়ে আসা উচিত। এই বলে বাবা খুব গম্ভীর হয়ে নিজের ঘরে চলে গেল। আমি খানিকটা হতবাক হয়ে টেলিফোনটার দিকে তাকিয়ে বসে রইলাম। তখনই হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে নিজের মাথা ঠান্ডা করে শোয়ার ঘর থেকে আমার ভয়েস রেকর্ডারটা নিয়ে এসে রেকর্ড টিপে ফোনের রিসিভার তুলে দুটোই কানের কাছে ধরলাম। হ্যালো। আবার শুধু ওই চঞ্চল নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেলাম। আমি আর কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। রিসিভার নামিয়ে রেকর্ডিং অফ করে ফোনটা আবার শোয়ার ঘরে গিয়ে টেবিলে রেখে দিলাম। তারপর খাটে বসে সদ্য করা রেকর্ডিংটা চালালাম শোনার জন্য, যে নিঃশ্বাস ছাড়া আর একটুও কোনো আওয়াজ আছে কিনা। কিন্তু এ কি, রেকর্ডিং তো খালি, পুরো রেকর্ডিং খালি। এই তো কদিন আগে কিনলাম, এত তাড়াতাড়ি খারাপ হলো কি করে? আমার ক্রমশ এই টেলিফোনটার প্রতি কৌতূহল বেড়ে উঠছে। তার সাথে আমার ঠাকুরদাকে নিয়ে মনে একটা নতুন কৌতূহল জেগে উঠল। আমি পেশায় সাংবাদিক, তাই আমার সব কিছুর প্রতি কৌতূহল একটু বেশি। আমি রিসার্চ করতে শুরু করলাম। টেলিফোনের কোম্পানি, মডেল নাম্বার, সব তথ্য ঘেটে খোঁজ খবর নিয়ে কিছুভাবে টেলিফোনটা যেই দোকানে প্রথম বিক্রি হয়েছিল সেই ৮০ বছর আগে, ওই দোকানটা খুঁজে বের করলাম। দোকানে গিয়ে দোকানদারের সাথে কথা বলে ওদের সব পুরনো রেজিস্টার ঘেটে টেলিফোনটার প্রথম মালিকের নাম ও অ্যাড্রেস খুঁজে পেলাম। বাড়ির অ্যাড্রেস হাওড়ার বাউরিয়া গ্রামে। মালিকের নাম কার্লোস হাভিয়ার। সব কথা শুনে বুঝলাম এই কার্লোস হাভিয়ার নামক ভদ্রলোক ছিলেন এক মেক্সিকান মার্চেন্ট। কলকাতায় এসে পাট বা জুটের ব্যবসা শুরু করেন। এছাড়া ওনাকে নিয়ে খুব একটা তথ্য জোগাড় করতে পারলাম না। বাড়ি এসে স্টোররুমে রাখা পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে বাবার একটা ট্রাঙ্ক থেকে বাবার ছোটবেলার কিছু ছবি খুঁজে পেলাম। ছবি দেখে মনে কীরকম একটা হলো। ছবিটায় 3টে মানুষ আছে, বাবা, ঠাকুমা আর আমার ঠাকুরদা। ঠাকুরদার মুখ আর আমার মুখ পুরো এক, শুধু ঠাকুরদার মোটা ঘন গোঁফ ছিল, যেটা আমার নেই। মনে কৌতূহল আরও বেড়ে উঠল। সিদ্ধান্ত নিলাম যে বাউরিয়া গ্রামে কার্লোস হাভিয়ারের বাড়ি একবার যেতেই হবে। পরের দিন দুপুরবেলা খেয়ে বেরিয়ে পড়লাম। বাউরিয়া পৌঁছতে পৌঁছতে আবার খিদে পেয়ে গেল। রাস্তার পাশে একটা ছোট্ট মিষ্টির দোকান থেকে 2টো আলুর চপ আর একটা সন্দেশ কিনে খেতে খেতে দোকানদারকে জিজ্ঞেস করলাম ওই মেক্সিকান ভদ্রলোকের বাড়ির কথা। আচ্ছা দাদা, এই কার্লোস সাহেবের বাড়ি কোন দিকে একটু বলতে পারবেন? দোকানদার কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? কোথা থেকে আসছেন? ওই বাড়ির খোঁজ করছেন কেন? আমি একজন জার্নালিস্ট, এই এদিক ওদিক পুরনো বাড়ি নিয়ে রিসার্চ করছি আর কি। দোকানদার একটু এড়িয়ে যাওয়ার মতো করেই খুব অস্পষ্ট একটা দিক দেখিয়ে দিয়ে দোকানের ভেতরের ঘরে চলে গেল। আমি খাওয়া শেষ করে আবার চলা শুরু করলাম। বেশ অনেকক্ষণ হাঁটার পর দেখলাম উল্টো দিক থেকে একজন সাইকেল চালিয়ে আসছে। তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এদিকে কার্লোস হাভিয়ার নামক কারোর বাড়ি আছে? সাইকেল চালক কিছু না বলে উনি যেদিক থেকে আসছিলেন সেদিক হাত দেখিয়ে ইশারা করে খানিকটা তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে চলে গেলেন। হাবভাব দেখে তো মনে হলো যে প্রশ্ন শুনে পালিয়ে গেলেন। এখানে সবাইকে ওই বাড়ি নিয়ে জিজ্ঞেস করলে এরম এড়িয়ে যায় কেন? হাঁটতে হাঁটতে একটা পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে এসে পৌঁছলাম। ততক্ষণে প্রায় রাত হয়ে গেছে। চারিপাশে খুব একটা আলো নেই, থাকার জায়গাও সেরম নেই। বৃষ্টিও শুরু হয়েছে ভীষণ জোরে। বুঝলাম এখন আর কোনো উপায় নেই, বৃষ্টি থামা অবধি এই ভাঙা বাড়িতেই আশ্রয় নিতে হবে।
দুতলা বাড়ি। অবস্থা দেখে বেশ অনেক বছরের পুরনো মনে হচ্ছে। বাইরে বড় লোহার গেট, সেটাতে মরছে ধরে বেশিরভাগই ভেঙে পড়ে গেছে। বাড়িটা গাছের ডালার শ্যাওলাতে ঢেকে গেছে। অনেক ইটও খসে পড়ে গেছে। অর্ধেক জানলার রঙিন কাঁচ ভাঙা। সামনের দিকের উঠোন পুরো বুনো ঘাস ও ঝোপে ভরে গেছে। সব পেরিয়ে কোনো রকমে বাড়ির দরজার সামনে এসে পৌঁছলাম। কাঠের দরজা, সেটাও প্রায় খসে পড়ে গেছে। দরজার বাদিকে লেটার বক্সের উপর ঝাপসা ভাবে একটা নাম লেখা, হাভিয়ার। খানিকক্ষণের জন্য লেটার বক্সের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝলাম যে এটাই সেই কার্লোস হাভিয়ারের বাড়ি। কাঠের দরজা ঠেলতে একটা বিকট আওয়াজ করে দরজাটা খুলে গেল। বাড়ির ভেতর ঢুকলাম। পুরো বাড়ি অন্ধকার। একমাত্র বিদ্যুৎ চমকালে রঙিন কাঁচের মধ্যে দিয়ে বাড়ির ভেতর কিছু সেকেন্ডের জন্য আলো ঢুকছে। ব্যাগ থেকে টর্চ আর ভয়েস রেকর্ডার বার করে দুটোই অন করে বাড়িটার ভেতর কি আছে খোঁজা শুরু করলাম। ডেট 6th August 2005, টাইম 8:09 PM, নির্বাণ নোটবুক এন্ট্রি 38। নিচের ফ্লোরে 3টে ঘর। করিডোরের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। সিঁড়িটা প্রায় অর্ধেক ভেঙে গেছে, কিন্তু ওপরে ওঠার মতো অবস্থায় আছে। আগে উপরের ফ্লোরে উঠলাম। উঠে দেখলাম 3টে ঘর, দুটোয় তালা দেওয়া। একটা ঘর খোলা, কিন্তু ঘরের ভেতর শুধু একটা ভাঙা চেয়ার পড়ে আছে, আর ওপরে সিলিং ফ্যান। তাছাড়া পুরো ওপরের ফ্লোরে ইঁদুর আর পোকামাকড় ছাড়া সেরম কিছুই আর দেখতে পাচ্ছি না। নিচে নেমে এলাম। নিচের প্রথম দুটো ঘরে প্রচুর জঞ্জাল আর ভাঙাচোরা আসবাবপত্র পড়ে আছে। করিডোরের দেওয়ালে একটা ছবি টাঙানো। ছবিটায় একজন বিদেশি ভদ্রলোক, একজন বিদেশি মহিলা আর একটা বাচ্চা মেয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। অনুমান করলাম যে এটা কার্লোস হাভিয়ারের ফ্যামিলি ফটো। তারপর আস্তে আস্তে করিডোরের একদম শেষের ঘরটায় গিয়ে ঢুকলাম। করিডোরের একদম শেষের ঘরের ভেতর আছে একটা বড় পালঙ্ক বা ক্যানোপি বেড। ক্যানোপি বেডের পর্দা প্রায় সবই ছিঁড়ে গেছে। খাটের উল্টো দিকে একটা পুরনো কাঠের আলমারি। আলমারির ভেতর কিছু ছেঁড়া খোড়া জামা কাপড়। খাটের ডান পাশে একটা বেডসাইড টেবিল। বেডসাইড টেবিলের ওপর রাখা একটা পেন স্ট্যান্ড, যার মধ্যে একটা পেন্সিল, একটা পেন আর একটা লাল রঙের কাঁচি। বেডসাইড টেবিলের ড্রয়ারের মধ্যে রাখা একটা মোমবাতি, আর তার পাশে একটা পুরনো চামড়ায় মোড়া ডায়েরি। আমি রেকর্ডার বন্ধ করে বেডসাইড টেবিলের ওপর রাখলাম। মোমবাতিটাও ড্রয়ার থেকে বের করে টেবিলের ওপর রাখলাম, আর ডায়েরিটা বের করে খাটের ওপর রাখলাম। তারপর পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বের করে মোমবাতি আর একটা সিগারেট জ্বালিয়ে খাটে বসে ডায়েরিটা হাতে তুললাম। ডায়েরির প্রথম পাতায় হাভিয়ারের নাম লেখা। বাকি ডায়েরি জুড়ে এই মেক্সিকান ভদ্রলোকের রোজকার জীবন নিয়ে অনেক কিছু জানতে পারলাম। যেরম কার্লোস হাভিয়ার তার মেয়েকে খুব ভালোবাসত, আর ওকে প্রিন্সেসা বলে ডাকত, যার মানে রাজকন্যা। ওদের একসাথে সময় কাটানো আর খেলাধুলো করার অনেক উল্লেখ আছে ডায়েরিতে। তাছাড়া তার বউ মারিয়ারও অনেক উল্লেখ আছে। ওদের সুন্দর জীবন নিয়ে পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো একটা খুব চেনা ভয়ানক আওয়াজে। আমার কেনা অ্যান্টিক টেলিফোনের আওয়াজটা আসছে ডান দিক থেকে। মোমবাতি প্রায় নিভে এসছে, কিন্তু টিমটিমে আলোয় বুঝতে পারলাম সাইড টেবিলটার উপর টেলিফোন বাজছে। আমি তাড়াহুড়ো করে আমার ভয়েস রেকর্ডারটা অন করে ফোনের রিসিভার তুলে দুটোই কানের কাছে ধরলাম আবার। কিন্তু এবার যেন মনে হলো সেই নিঃশ্বাসের আওয়াজ পুরো ঘর জুড়ে শোনা যাচ্ছে। মনে হলো পুরো কানের ভেতর বাজছে। আমি উন্মাদের মতো দৌড়ে দৌড়ে করিডোর পেরিয়ে উঠোন পেরিয়ে বাড়ির সামনের রাস্তায় গিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। সকালে ঘুম ভাঙল বাড়ির ভেতরে, ক্যানোপি খাটের ওপরেই।
সাইড টেবিলে টেলিফোনের কোনো চিহ্ন নেই। যা যা রেখেছিলাম শুধু সেগুলোই আছে। আমি নিজেকে কিছুটা সান্ত্বনা দেওয়ার ছলেই বোঝালাম যে রাতের ঘটনাটা অজানা জায়গায় এরম পুরনো ভাঙা বাড়িতে একা থাকার ফলে বাজে স্বপ্নই শুধুমাত্র। সকালে সূর্যের আলোয় বাড়ির ভেতরটা আরেকটু ভালো করে খোঁজ করে নিয়ে সেরম কিছু না পাওয়ায় বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে দেখলাম টেলিফোনটা এখনও শোয়ার ঘরের স্টাডি টেবিলের ওপর যেরমভাবে রেখে গেছিলাম সেরমভাবেই পড়ে আছে। ব্যাগপত্র খালি করে চেয়ারে বসে ভয়েস রেকর্ডারটা হাতে নিলাম কালকে রেকর্ডিং শোনার জন্য। কিন্তু এ কি, কালকের রাতে দুটো এন্ট্রি কিসের? 38 আর 39। এন্ট্রি 38-এ বাড়ির ভেতরের বর্ণনা করা, কিন্তু 39? রেকর্ডিংটা প্লে করতেই আমার পুরো শরীরে শিহরণ খেলে গেল। রেকর্ডিংটা শুরু হলো। আমার নাম কার্লোস হাভিয়ের। বাউরিয়া গ্রামে ওই দুতলা বাড়িতে থাকতাম। আমি, মারিয়া আর আমার ডিয়ার প্রিন্সেসা। আমাদের জীবন খুব হাসি খুশি ছিল। বাট ওয়ান ডে ওই লোকটা সব শেষ করে দিল। নরেন ডাকাতের ওইদিকে খুব নাম ছিল। নরেন্দ্রনাথ রে আমাদের তিনজনকে মার্ডার করে বাড়ি থেকে সব চুরি করে পালিয়ে গেল। শাস্তিও পেল না কোনোদিন। ওই দিন আমি ভুলবো না। আমার প্রিন্সেসাকেও মেরে ফেললো। I will never forget that day. ভুলবো না। এই বলে রেকর্ডিংটা থেমে গেল। আর রেকর্ডিং থামার সঙ্গে সঙ্গে আমার রেকর্ডারটা খারাপ হয়ে বন্ধ হয়ে গেল। মনে একটা জোরে খটকা লাগলো। দৌড়ে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম আমার ঠাকুরদার নাম কি ছিল। বাবা বেশ অনেকটা দ্বিধার সাথে বলল, নরেন্দ্রনাথ রায়। আমি থতমত অবস্থায় ঘরে ফিরে এলাম। টেলিফোনটার দিকে হতবাকের মতো তাকিয়ে থেকে বুঝলাম এনার আমার ঠাকুরদার আদ্যাক্ষর। আমার ঠাকুরদা লোকদের খুন করে তাদের বাড়ি লুট করত। আমার মাথা ঘুরতে শুরু করলো। তখনই হঠাৎ টেলিফোনটা আবার বেজে উঠল। আমি ছন্ন ছাড়া অবস্থায় রিসিভারটা কানে তুলে বললাম, হ্যালো, কে? শুনলেন আজকের গল্প টেলিফোন রহস্য। নির্বাণের কণ্ঠে বেদান্ত গৌতম, বাবার ভূমিকায় সন্দীপ দাস, মিষ্টির দোকানদারের কণ্ঠে নবীন অধিকারী, কিউরিও শপকিপার ও কার্লোস হাভিয়ারের কণ্ঠে উজান সেনগুপ্ত, সাউন্ড ডিজাইনে উজান সেনগুপ্ত এবং অর্জুন চ্যাটার্জি, ভয়েস অ্যাক্টিং গাইডের ভূমিকায় অনিক চ্যাটার্জি, সাউন্ড ইঞ্জিনিয়ার অর্জুন চ্যাটার্জি।